আজকে 2nd ডিসেম্বর। আজকে আমি যাচ্ছি বিষ্ণুপুর ভ্রমণ করতে। হাওড়া থেকে বিষ্ণুপুর দুভাগে যাওয়া যায়। হাওড়া থেকে সাউথ ইস্টার্নের ট্রেন ধরে রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে বা সাঁতরাগাছি থেকে আরণ্যক এক্সপ্রেস ধরে পৌঁছে যাওয়া যাবে বিষ্ণুপুর। নাহলে হাওড়া থেকে সকাল 6:32-এর তারকেশ্বর গোঘাট লোকাল ধরে পৌঁছে যেতে হবে আরামবাগ, এবং আরামবাগ থেকে বিষ্ণুপুরের বাস ধরে পৌঁছে যেতে হবে বিষ্ণুপুরে। আমি বিষ্ণুপুর গেছিলাম আরামবাগ থেকে বাসে করে। কিভাবে এই রুটে বিষ্ণুপুর যাওয়া যায় সেটাই আজকে দেখাবো আপনাদের। 6:32-এর তারকেশ্বর লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম আরামবাগে সকাল 8:55-এ। সকাল 9টার সময় আমরা পৌঁছে গেলাম আরামবাগ স্টেশনে। আরামবাগ স্টেশনে নেমে এবার আমরা টোটো করে যাব আরামবাগ বাস স্ট্যান্ড। আরামবাগ স্টেশনের পাশ থেকেই টোটো পাওয়া যায় আরামবাগ বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। স্টেশন থেকে বাস স্ট্যান্ডে টোটো ভাড়া নেয় 10 টাকা করে। আমরা পৌঁছে গেলাম আরামবাগ বাস স্ট্যান্ড। এই গলিটা দিয়ে সোজা চলে গেলেই আরামবাগ বাস স্ট্যান্ড। এটা হলো আরামবাগ বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গারই বাস পাওয়া যায়, গড়বেতা, বর্ধমান, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর। বাস স্ট্যান্ড থেকে আমরা বিষ্ণুপুরের বাসে উঠে পড়লাম। এখান থেকে বিষ্ণুপুরের দূরত্ব হচ্ছে 59 কিলোমিটার এবং যেতে সময় লাগে 1.5 ঘন্টা। আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত বাসের টিকিট ভাড়া হলো 52 টাকা। যেহেতু এটা সরকারি বাস তাই জন্য 52 টাকা টিকিট নিল। এখন আমরা পৌঁছে গেছি কামারপুকুর। এদিক দিয়ে সোজা চলে গেলে, ডান দিক দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবে কামারপুকুর রামকৃষ্ণ মিশন। এরপর আমরা পৌঁছে গেলাম জয়রামবাটিতে। এই দিক দিয়ে সোজা চলে গেলে ওটা হচ্ছে জয়রামবাটি রামকৃষ্ণ মিশন, সারদা মায়ের বাড়ি। তার 1 ঘন্টা পর আমরা চলে এলাম বাঁকুড়ার জয়পুরের জঙ্গল।
এরপর আমরা সকাল 11:30 নাগাদ পৌঁছে গেলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। এটা হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গার বাসও যেমন পাওয়া যায়, আর এখান থেকে বিষ্ণুপুর সাইট সিইং করার জন্য টোটোও পাওয়া যাবে। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমরা ব্রেকফাস্ট করে দিলাম কচুরি আর ঘুগনি। তারপর আমরা সেখান থেকে টোটো বুক করে চলে গেলাম বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ছিন্নমস্তা মন্দির পর্যন্ত আমাদের টোটো ভাড়া নিল 20 টাকা করে। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির। মা দুর্গার দশমহাবিদ্যার এক মহাবিদ্যা হলো ছিন্নমস্তা। ভৈরব মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলার 1980 সালের 13ই শ্রাবণ, ইংরেজি 1973 সালের 21শে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে দোকান রয়েছে, এখানে প্রসাদ কিনে পুজো দিতে পারবেন। পূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। বিষ্ণুপুরে যে মন্দিরগুলো দ্রষ্টব্য স্থান হিসেবে রয়েছে সেইগুলো এখানে একসাথে ছবি দিয়ে লেখা আছে। ছিন্নমস্তা মন্দির থেকে 5 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম পোড়ামাটির হাটে। এখানে হাট বসে প্রত্যেক শনিবার করে এবং এখানে বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস বিক্রি হয়। সামনে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জোর মন্দির শ্রেণী। একরত্ন মন্দিরগুলির মধ্যে সবচেয়ে এটি অন্যতম। দুটি বৃহৎ মন্দির ও এক ক্ষুদ্র মন্দির নিয়ে অঞ্চলটি জোর মন্দির শ্রেণী নামে পরিচিত। আঁকড়া পাথরের এই মন্দিরগুলি মল্লরাজ গোপাল সিংহ 1326 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে পুরাণের কাহিনী দেখা যায়।
দূরে দেখা যাচ্ছে যে মন্দিরটা, ওটা হলো নন্দলাল মন্দির। এরপর আমরা পৌঁছে গেছি রাধা গোবিন্দ মন্দিরে। মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে ঝামা পাথরের একরত্ন মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের গেট বন্ধ ছিল, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। রাধা গোবিন্দ মন্দিরের অপোজিটের রাস্তা দিয়ে আমরা চলে এসেছি এবারে রাধা মাধব মন্দিরে। মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের এই মন্দিরের গায়ে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী, সমসাময়িক জীবনযাত্রা বর্ণিত আছে। মাকড়া পাথরের নির্মিত এই কালাচাঁদ মন্দিরটি 1656 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণের কাহিনী দেখা যায়। এরপর আমরা পৌঁছে গেলাম দলমাদল কামান দেখার জন্য। 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। সেই থেকে এই কামানটির নাম দলমর্দন বা দলমাদল কামান। দলমাদল কামান, এটা লোহার তৈরি। এই কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। দলমদল কামান দেখার পর কিছু দূর হাঁটার পর আমরা পৌঁছে গেলাম রাসমঞ্চতে। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের জন্য এখানে আনা হতো। রাসমঞ্চতে প্রবেশ করার জন্য রয়েছে 25 টাকা করে টিকিট পার হেড। রাসমঞ্চ সম্পর্কে এখানে লেখা রয়েছে বিভিন্ন তথ্য। এইটা হলো টিকিট ঘর, এখান থেকে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হয়। এটা হলো রাসমঞ্চের ভেতরে। রাসমঞ্চ থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরই এইটা হলো বিষ্ণুপুর ট্যুরিজমের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হোটেল এটা বিষ্ণুপুরে। এটা হলো আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন, এটা বিষ্ণুপুরের মিউজিয়াম। তারপর আমরা কিছু দূর হেঁটে পৌঁছে গেলাম ঘুম ঘরে। এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীর সিংহ সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো, আবার কেউ কেউ বলেন এটি মল্ল রাজাদের শস্যাগার ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম শ্যামরায় মন্দির। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। এই মন্দিরের বাইরে ও ভিতরের দেওয়ালে রাসলীলা, ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়।
এরপর শ্যামরায় মন্দির থেকে কিছু দূর এগোলেই দেখা যাবে জোড়বাংলা মন্দির। জোড়বাংলা এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ১৬৫৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই এই মন্দিরটির নাম জোড়বাংলা মন্দির হিসেবে পরিচিত। জোড়বাংলা মন্দির সম্পর্কে এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে। এটা হলো রাধাশ্যাম মন্দির। মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি ১৭৫৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা রয়েছে। সময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হলো জোড়বাংলা মন্দির। দূরের মন্দিরটা হলো রাধালাল জিউ মন্দির। এই মন্দির মল্লরাজ বীরসিংহ ১৬৫৮ খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটা হলো বড় পাথরের দরজা। মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা বলে পরিচিত। এই হলো বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকে প্রবেশপথ। তোরণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল একটি দ্বিতল দালান। বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত ছিল। এবার আমরা টোটো করে রওনা হলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে যাওয়ার পথে আমাদের রাস্তায় পড়লো মদনমোহন মন্দির। এরপর আমরা আবার চলে এলাম মদনমোহন মন্দির। মল্লরাজ দুর্জন সিংহ ১৬৯৪ খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে। উপর দিকে আছে যুদ্ধ দৃশ্য। মদনমোহন ঠাকুরের নিত্যসেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনো হয়ে চলেছে। তারপর আমরা চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে টোটো করে। বাস স্ট্যান্ড থেকে আমরা তারকেশ্বরে বাসে উঠে পড়লাম ভায়া আরামবাগ। আমরা আরামবাগে নেমে যাব। বিষ্ণুপুর থেকে ১.৫ ঘন্টা লাগলো আমাদের বাসে করে আরামবাগ পৌঁছতে, এবং এই বাসটা আমাদের ভাড়া নিল ৬৫ টাকা করে পার হেড, যেহেতু এটা প্রাইভেট বাস। বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে পৌঁছে গেলাম আরামবাগ স্টেশনে। পার হেড ১০ টাকা করে নিল আমাদের টোটো। হ্যাঁ, এটাই ফিরবে। একটু আগে গেলে ভালো।
এখন সময় হয়েছে সন্ধ্যে 7:23। আমাদের ট্রেন এসে গেছে, আমরা এবার ফিরবো হাওড়াতে। এই ট্রেনটা গোঘাট থেকে 7:07 ছেড়ে 7:23 আরামবাগ পৌঁছয়। বিষ্ণুপুর ভ্রমণ এখানেই শেষ। এরপর আরও বেড়াতে যাওয়ার ভিডিও আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।